এইটা লাইভ হয়েছে। ওকে, লাইভ হয়েছে লাইভ লাইভ হয়েছে। লাইভ লেখা লাইভ কি হচ্ছে? অবস্থা খুবই বাজে। লাইভ হয়েছে মনে হয় এবার। ঠিক আছে, ওকে। ঝামেলা করো, 4G লেখা বারবার ফেল আসে, শেষ পর্যন্ত মনে হয়েছে। এখন আবার আপনার কমেন্ট দেখা যাবে না। ঝড় বৃষ্টি একটু কোনো রকমের অবস্থা তৈরি হলেই নেট থাকে না। 4G আছে, MB আছে, ওয়াইফাইও আছে, বাট কোনোটাই কাজ করতেছিল না। অনেকক্ষণ পর এখন কাজ করবো। ওকে, আশা করি এখন মনে হয় আছে। হ্যাঁ, তাও কেমন থাকে সেটাই বিষয়। ওকে, আপনারা পরীক্ষা দিয়েছিলেন না? পরীক্ষাটা হলো, 1 নম্বর প্রশ্ন ছিল যে ফিলাডেলফি মোরাগো নেটজারিন কি? এটা হলো যে ইসরায়েলের দখলদারীদের কর্তৃক গাজা করিডর, ইসরায়েল কর্তৃক, লিখে নেবেন, গাজার করিডর আফ্রিকায় চীনের বন্দর, চীনের ইজারা নেয়া বন্দর, তারপরে হলো মধ্যপ্রাচ্যে ইউএস এর ঘাঁটি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, একটা অপশন ছিল রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চল, রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চল। এই অঞ্চলগুলো হলো তোমার দোনেৎস, এই অঞ্চলটা বেশ আলোচিত। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি অর্থাৎ বাহরাইনের মিনা সলোমন দ্বীপে পঞ্চম নৌবহরের কেন্দ্র, অর্থাৎ মার্কিন পঞ্চম নৌবহরের কেন্দ্র বাহরাইনের মিনা সলোমন দ্বীপে। এটা পারস্য উপসাগরে মার্কিন পঞ্চম নৌবহরের কেন্দ্র। আফ্রিকা ছিল ইজারা নেয়া বন্দর, যেমন মোমবাসা কেনিয়া, এই বন্দরটা ইজারা নিয়েছে। আর জিবুতিতে সামরিক ঘাঁটি আছে। ইসরায়েল কর্তৃক গাজা করিডর গেল ফিলাডেলফি, মোরাগো, নেটজারি। করিডর বেসিক্যালি হলো নিজ দেশ থেকে নিজ দেশে যাওয়া, নিরাপত্তা, খাদ্য। আবার নেটে সমস্যা মনে হয়, নেটে কি কোনো সমস্যা? ওয়াইফাই দিয়েও তো হচ্ছে না, কি করা যায়?
কি সমস্যা কোনো? আল্লাহ জানে। হিউম্যানিটেরিয়ান স্বাস্থ্য নিরাপত্তা খাদ্য সরবরাহের জন্য আন্তর্জাতিক মধ্যস্থতায় করিডোর হয়। যেই করিডোরটা আন্তর্জাতিক মধ্যস্থতা হবে সেটা হিউম্যানিটেরিয়ান করিডোর। করিডোর বলতে হলে নিজ দেশ থেকে নিজ দেশে যাওয়াকে বোঝায়। মনে রাখবেন এটা, যেমন ধরেন এটা একটা ছিটমহল, এটা নাইমের ভূমি, আর এটা হলো ধরেন ওবামার ভূমি, ওবামা। এখন এই ওবামার জায়গার মধ্যে নাইমের এই জায়গাটা, এটা হলো নাইমের ছিটমহল, অর্থাৎ নাইমের ছিটমহল থাকবে ওবামার বাড়িতে, ওবামার ছিটমহল থাকবে নাইমের বাড়িতে। এটাই স্বাভাবিক। ছিটমহল সবসময় মানে অন্য দেশে হবে, অন্য দেশের নিজের ভূমি হবে। এইটা হলো নাইমের ছিটমহল। এই ছিটমহলে যাওয়ার জন্য যে রাস্তাটা হবে এটাকে বলা হবে করিডোর। অর্থাৎ নিজ দেশ থেকে নাইমের জায়গায় নাইমের দেশ থেকে যাবে, সেটা হবে কি করিডোর। করিডোর অবশ্যই নিজ দেশ থেকে নিজ দেশে যাওয়াকে বোঝায়। আর হিউম্যানিটেরিয়ান করিডোর এটা স্বাস্থ্য নিরাপত্তা খাদ্য সরবরাহের জন্য আন্তর্জাতিক মধ্যস্থতা করিডোরকে বোঝায়। আর এই করিডোরটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কিন্তু এই হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যবস্থাটা আছে। যখন ব্রিটিশরা বিভিন্ন দেশে থাকতো, কেউ কেউ পক্ষ অবলম্বন করতো, কেউ পক্ষ অবলম্বন করতো না, তাদের জন্য হিউম্যানিটেরিয়ান করিডোরটা আসলে সরকার দুজনের বক্তব্যের সাথে মিলে না। অর্থাৎ প্রেস সেক্রেটারিকে কেন চেঞ্জ করে না, এটা একটা ফ্যাক্ট। উনি খুবই ডিস্টার্ব। প্রেস সেক্রেটারি একটা পলিটিক্যাল বক্তব্য দেন, কোনো সূত্র নাই, কিছু নাই, খুবই থার্ড ক্লাস মেন্টালিটির মনে হয় তাকে। তো তার কথার সাথে পররাষ্ট্র উপদেশের কথা মিলে না, এই জন্যই একটু সমস্যা। কিন্তু হিউম্যানিটেরিয়ান করিডোরটা এখন দেওয়াটা উচিত আর কি, কারণ আমাদের সীমান্ত যে মিয়ানমারের সাথে আমরা ডিসকাশন করব, বা মিয়ানমারের সাথে আমরা যে বডির সাথে ডিসকাশন করব, সেই বিজেপি বা বর্ডার গার্ড পুলিশ এটা কিন্তু নিয়ন্ত্রণে না। সীমান্ত এখন পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সো আরাকান আর্মির সাথে নেগোশিয়েট করাটা জরুরি, কারণ আরাকান আর্মিকে 4টা জিনিস, অর্থাৎ 4 কার্ডস পলিসি টু রাখাইন ফর আরাকান আর্মি। আরাকান আর্মির জন্য 4 কার্ডস পলিসি। এই পলিসি ফ্রম টেটমাডাও মানে মিয়ানমারের সেনাবাহিনীকে টেটমাডাও বলা হয়। মিয়ানমার জান্তা মানে সেনাবাহিনী যখন সঠিক পথে থাকে না তখন তাকে জান্তা বলা হয়, যে ইউএনপিএ। এই মিয়ানমারের জান্তাকে বলা হয় টেটমাডাও। অর্থাৎ এই 4 কার্ডস পলিসি এটা টেটমাডাও কর্তৃক আরোপ করা হয়। 4 কার্ডস পলিসির মধ্যে কি আছে? 1 নম্বর অর্থ বা ফাইন্যান্স, অর্থাৎ তাদেরকে টাকা পয়সা দেওয়া যাবে না। 2 নম্বর হলো তাদেরকে ফুড দেওয়া যাবে না, খাদ্য বা খাদ্য দেওয়া যাবে না। 3 নম্বরে হলো যে তাদেরকে অর্থ দেওয়া যাবে না, খাদ্য দেওয়া যাবে না, তথ্য দেওয়া যাবে না, তথ্য বা ইনফরমেশন এটা দেওয়া যাবে না, এবং তাদের সাথে যোগাযোগটা বন্ধ করতে হবে, অর্থাৎ যোগাযোগ বা কমিউনিকেশন। এই 4টা জিনিস যখন অফ করে দিবে তখন আসলে তারা অবশ্যই ডিসপারেট হবে। এবং এই 4টা জিনিস মিয়ানমার সরকার থেকে দেওয়া হচ্ছে না। কিন্তু রাখাইন স্টেট এটা অলমোস্ট এটা 17টি জেলার মধ্যে 14টি জেলা এটা মিয়ানমারের আরাকান আর্মি দ্বারা নিয়ন্ত্রিত। তো সেক্ষেত্রে যে বিষয়টা হলো যে আমাদের ওখানে আরাকান আর্মি তাদের দখলে, কারণ আমাদের এখন রাখাইন নিয়ে আমাদের কনসার্ন, যে রাখাইনকে আমরা কি দেব, রাখাইনে আমরা আমাদের রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে হবে। সেক্ষেত্রে ওদের সাথে আরাকান আর্মির সাথে নেগোসিয়েশন ছাড়া সম্ভব না, তা নেগোসিয়েশন করতে হবে আরাকান আর্মির সাথে। এই জন্য আরাকান আর্মির ওখানে হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়াটা খুব জরুরি, কারণ আরাকান আর্মি তারা কিন্তু স্বাধীনতাকামী। ইন্টারন্যাশনাল কোনো ল স্বাধীনতাকামী গোষ্ঠীকে পরাহত করা, প্রতিরোধ করার কোনো নিয়ম নাই। ইন্টারন্যাশনাল কোনো ল বলে নাই যে স্বাধীনতাকামী কোনো গোষ্ঠীকে তুমি পরাহত করো বা তাদেরকে দমন করো, তাদেরকে পেসিমিস্ট করো। অর্থাৎ তাদেরকে কখনোই মানে দমন করা যাবে না, কারণ প্রত্যেকটা মানুষ স্বাধীন হতে চায়। এখন যদি তার সক্ষমতা থাকে, যেটা কেবল নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা, তখন তার স্বাধীনতাকে সেলুট দিতে হবে। এটাই নিয়ম, যে তাকে তখন সেলুট প্রদান করতে হবে। বাংলাদেশে
আমার ইলেকট্রিসিটি ব্যবহার করতে হবে বাংলাদেশের, আমার এখানের গ্যাস ব্যবহার করতে হবে বাংলাদেশের, আমার আমি যে পোশাক পরি সেই পোশাকটা বাংলাদেশে সরবরাহ করতে হবে। এই জন্যই আমি কি করবো, এখানে আমার নিজের ভূমি থাকলেও আমি এটাকে নিজেকে স্বাধীন দেশ ঘোষণা করব না। এই জন্য কখন ঘোষণা করে, যখন সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তখনই সে ঘোষণা করে থাকে, এবং তখন তাকে সেলুট দিতে হয় এবং তাকে সুরক্ষা প্রদান করতে হয়। এই জন্যই বাংলাদেশ যদি রাখাইনকে তারা ফোর্থ ক্লাস পলিসির কারণে যদি ফুড পাঠায়, তাদেরকে যদি ইনফরমেশন দেয় বাংলাদেশে মিডিয়া দ্বারা, তাদেরকে যদি কিছু আর্থিক সহায়তা দেয়, যোগাযোগ বৃদ্ধি করার সুযোগ দেয়, তাহলে এটা বাংলাদেশের জন্য পজিটিভ হবে। কারণ পজিটিভ এই কারণেই হবে, কারণ আরাকান আর্মি তখন চিন্তা করবে তার যে প্রতিবেশী দেশ এক্সেপ্ট মিয়ানমার অনলি বাংলাদেশ, তখন সে বাংলাদেশের সাথে মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, মানে বাংলাদেশের সাথে সে কি করতে পারবে, তখন সে ন্যায্যতার হিসেবে যাবে। তখন বলবে ঠিক আছে, আমাকে রাখাইনকে দাও, তুমি আমাকে স্বীকৃতি দাও, তুমি আমাকে বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়ে আসো, আমাকে তুমি একটা স্টেট হিসেবে স্বীকৃতি দিলে আমি কি করতে পারি, আমি এখানে রাখাইন রোহিঙ্গাদের ফেরত নিতে পারি। সো ইটস নট দ্য ব্যাড পলিসি, এটা খুবই ভালো একটা ডিপ্লোমেসি। যে আমি তো আগেও বলছি, আপনার ইন্ডিয়ান ক্লাসে যারা করতেন তারা, আমি আগেই বলছি, 2-3 মাস আগেই বলছি যে কেন বাংলাদেশ এখনো আরাকান আর্মিকে সহযোগিতা করে না। কারণ ওদের সহযোগিতা স্যার আমরা তো আসলে রাখাইনে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে পারবো না। রোহিঙ্গাদের এখন কথা হলো যে রোহিঙ্গারা প্রচুর আসছে বাংলাদেশে, আমাদের প্রচুর আসতেছে, সেটা এখনো আসবে, কিন্তু আরাকান আর্মির সাথে আপনি যখন নেগোসিয়েশনে যাবেন যে তুমি আমার এটাকে নাও, আমি তোমার এটাকে দেখবো, তোমার ইনফরমেশন দেখবো, ফুড দেখবো, তোমার এটা দেখবো, ওটা দেখবো, তুমি আসলে ওদেরকে ফেরত নাও, তুমি ওখানে শেল্টার দাও এবং ওদের সিকিউরিটি দাও, এবং তারা যেন ভলান্টারিলি যেন এখানে ফেরত আসতে পারে সেই পরিবেশ তৈরি করো। আপনি তো আরাকান আর্মিকে শত্রু মনে করে থাকেন, আপনি তার সাথে যদি কোনো রকম নেগোসিয়েশন না করেন, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। আপনার রোহিঙ্গাও যাবে না, তারাও আপনার প্রতি ফেরত থাকবে, তারাও আপনার প্রতি ফেরত থাকবে। মিয়ানমারের সাথে আপনি সরাসরি যোগাযোগ রেখেও রাখাইনকে বাদ দিয়ে আপনি কোনো লাভ হবে না, আলটিমেটলি আপনার ক্রাইসিস ঘনীভূত হবে। এই জন্য আরাকান আর্মিকে এখন এই মুহূর্তে আপনার ইগনোর করা, যেটা বুঝছেন না যে পররাষ্ট্রমন্ত্রী এবং আপনারা যে রিটেন ক্লাস আমার করছেন, রিটেনের প্রোগ্রেস সলভিং ক্লাসে বলছে যে নন স্টেট অ্যাক্টর্স, দে আর নট দ্য অ্যাক্টর্স অফ স্টেট, এবং তারা মিয়ানমারের স্টেট অ্যাক্টর না। সো তারা নন স্টেট মানে কি, রাষ্ট্রীয় কোনো অর্গান না, অর্থাৎ রাষ্ট্রীয় বিজেপি না, হলো আরাকান আর্মি, এবং তারা হলো যা ইচ্ছা তাই করতে পারবে, তাদের কোনো কিছু দরকার নেই। এখন যদি আমি তাকে সাহায্য করি যে তোমার রিকগনাইজেশন দরকার, তুমি রিকগনাইজেশন নাও, তুমি তোমার সাথে আমার কিন্তু সমুদ্র সীমা বিরোধ, তুমি আমার সমুদ্র সীমা বিরোধের রায় 2014 সালে যে রায় হয়েছে, 12 সালে যে রায় হয়েছে, রায়টা মেনে নাও, তুমি এই দেশের কবরী থেকে তুমি চলে আসো, এটা আমার জন্য পজিটিভ, খুবই পজিটিভ। এবং তুমি আমার সাথে যেটা বলো যে মানে ইনোসেন্ট প্যাসেজ, যে তোমার সমুদ্র সীমা ইনোসেন্টলি প্যাসেজ হবে, তুমি এখানে আমার কোনো শত্রু বাহিনীকে তুমি এখানে অংশগ্রহণ করার সুযোগ দিবে না, আমার সিকিউরিটি তোমার দেখবে, তোমার সিকিউরিটি আমি দেখবো। এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির যে কোনো হেল্প, এটা বাংলাদেশ ছাড়া এক্সেপ্ট বাংলাদেশ ছাড়া তার কাছে হেল্প পৌঁছাবে না। সমুদ্রের সীমা ব্যবহার করলে বাংলাদেশের ব্যবহার করতে হবে, আর মানে স্থলসীমা ব্যবহার করলে বাংলাদেশের স্থলসীমা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে আমি যখন রাখাইনের সাথে সম্পর্ক স্থাপন করবো, তখন মিয়ানমার আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, বাট মিয়ানমার সাথে আমার সম্পর্ক রেখে লাভ কি? আলটিমেটলি মিয়ানমার সাথে তোমার সম্পর্ক রেখে কোনো লাভ নাই। যদি আমি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে না পারি, তাহলে আমার সমস্যা তো সমাধান হচ্ছে না। সো ইটস এ গুড ডিপ্লোমেসি আই থিঙ্ক। আর এমনি গাউরমি থেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আসলে এটা গুড ডিপ্লোমেসি। আমি এটা নিয়ে লিখবো, শীঘ্রই লিখবো, কিন্তু সময় পাচ্ছি না। এটা সত্যি খুব খারাপ ডিপ্লোমেসি না, এটা খুব ভালো ডিপ্লোমেসি। সবসময় আসলে সবকিছু আপনি গাউরমের চোখে দেখলে হবে না। আপনারা এমন আছেন যারা এই সরকারের ভক্ত, তারা কোনো সমস্যাই চোখে পড়ে না তাদের, আর যারা বিপক্ষে আছেন তাদের কাছে বা এই সরকারের কোনো ভালো কিছু চোখে পড়ে না। এই একটা সমস্যা। এখন হচ্ছে যে সঙ্গত কারণে আমি আগের সরকারের অনেক পজিটিভ আলোচনা করেছি, কারণ আগের সরকার পজিটিভ আলোচনা পরীক্ষায় আসতো, এখনো তো এইটারও পজিটিভ আসবে, কিন্তু এটা ট্রুলি যদি বলা যায় এটা সমালোচনার সাথে আলোচনাটা ভালো। এটা আমি 2 মাস আগেও বলেছি, আমাদের রিটেন ক্লাস করছে তারা, এটা প্রুফড যে তারা জানে। হ্যাঁ, আগের সরকার অনেক সমালোচনা কি আসলে সরকারি চাকরি করে সমালোচনা করা যায় না, সরকারের সমালোচনা করার সম্ভব না। আকার ইঙ্গিতে বলতে হয়, পরোক্ষভাবে বলা যায়, কিন্তু সরাসরি বলা যায় না। পরোক্ষভাবে প্রচুর সমালোচনা করেছে, কিন্তু অনেকে বুঝেন নাই। আর একটা জিনিস হলো যে এখনো পরোক্ষভাবে সমালোচনা করি, কিন্তু অনেকে বুঝেন না। যেমন একদিন বলছিলাম যে
মানে জাস্ট লাইক ওবামা, আওয়াজে পাকিস্তান, কিন্তু এটা কেউ বুঝে নাই। এটা এখনো অনেকে কেউ বুঝে না, অনেকে মনে করছে যে ওবামার সাথে তাকে তুলনা করেছি, সে খুব মেধাবী, সে খুব ভালো ডিপ্লোম্যাট, ওরকমের না আসলে। ওবামার কোনো সাকসেস নাই। ওবামা ইজ এ প্রেসিডেন্ট, ইউএসের কোনো সাকসেস নাই এবং গ্লোবাল কোনো সাকসেস নাই। ওবামার সময় পৃথিবীর সবচেয়ে আনরেস্ট ছিল, এখনকার চেয়ে আনরেস্ট ছিল। আইএস, এই হুতির উত্থান, এই আল শাবাব, বোকো হারাম, বিভিন্ন জায়গায় এই কুর্দি আর্মি, পিকেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকট ছিল এবং সেটা ওবামার কারণেই হয়েছিল। ওবামার কারণে গ্লোবাল ইকোনমি ওয়াজ ব্যাড এবং ওবামা সবসময় ভালো ভালো কথা বলতো। মানে একটা আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য দিয়ে নোবেল পুরস্কার পেয়ে গেছে, বাট তার কোনো অ্যাচিভমেন্ট নাই এবং তিনি এই গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারটাকে ডিসঅর্ডার করে গেছেন। যেটা ছিল যে প্রেসিডেন্ট বুশের সময় যেটা ছিল যে বুশ যেটা বলতো তাই, ইফ ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি, তুমি হয়তো আমার বন্ধু নয়তো শত্রু, মাঝামাঝি কোনো কথা নাই। ঠিক বুশ বলছে যে তুমি যদি আমার বিরুদ্ধে মানে আমার সাথে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করো, তাহলে আমি ধরে নেবো তুমি সন্ত্রাসের পক্ষে, তুমি হয়তো আমার বন্ধু হবে নয়তো শত্রু হবে। ডিরেক্ট কথা ছিল। মানে ও আমার আগের প্রেসিডেন্টগুলো, অর্থাৎ ইউএসের একটা অর্ডার থাকা উচিত। যে কোনো একটা, আপনি বলবেন যে ইউএসের কর্তৃত্বকে আমি কেন মেনে নেব, আসলে বাকির খাতা যার কাছে থাকে তার কর্তৃত্ব মেনে নিতে হয়। যখনই আপনি কারো কর্তৃত্ব আপনি মানবেন না, তখন কিন্তু ডিসঅর্ডার অবস্থা তৈরি হবে। তখন আপনি কারো কথাই মানবেন না, আপনি কে কারে বোমা মারে চলে যাবে সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। সো তারপর থেকে মানে দ্বিপাক্ষীয় যে সমস্যা ছিল, যেটা ওবামার থেকে শুরু হয়েছে, এই আজারবাইজান আর্মেনিয়া সমস্যা, এই কুর্দিস্তান তুরস্ক সমস্যা, এই ইরান ইরাক সমস্যা, এই সৌদি কাতার সমস্যা, তার সময় প্রচুর সমস্যা ছিল এবং সেই সমস্যাগুলো ক্রিয়েট করে গেছে। আজকে যে এই যে গাজা সমস্যার ক্ষেত্রে যে তিনি 2016 সালের 23 ডিসেম্বর তিনি যেই মানে 23 ডিসেম্বর যে UN 2334 2334 নম্বর রেজলিউশন পাস করে ইউনাইটেড নেশনসে 2016-এ, এটা কিন্তু তিনি করে গেছেন ডিসেম্বর মাসের 23 তারিখে। কারণ তিনি জানেন 16 সালের নভেম্বরে নির্বাচন হয়েছেন এবং ওবামা যে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, 17 সালে দায়িত্ব নেবেন 20 জানুয়ারি, এবং তিনি এই প্রস্তাবটা পাশ করে দেন জাতিসংঘের মাধ্যমে। এবং সেই প্রস্তাবটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানে বিশ্বের জন্য একটা ক্রাইসিস। অর্থাৎ ওবামা ওয়াজ নট এ গুড প্রেসিডেন্ট এবং সে অ্যাজ এ হিউম্যান বিইং ইজ নট গুড। আপনি বলতে পারেন সে ইজ এ ভালো স্পিকার, কিন্তু গ্লোবাল ডিসঅর্ডারে তার দায় অনেক বেশি। তিনি গ্লোবাল কোনো অর্ডার রাখতে পারেন না, যেটা প্রেসিডেন্ট বুশ করেছিলেন যে ওয়ার অন টেররের ক্ষেত্রে। তিনি যে কাজটা করেছেন যে বলছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে আমার সাথে থাকতে হবে, যদি কেউ না থাকে তাহলে সে সন্ত্রাসী, ডিরেক্ট বলে দিয়েছে। এবং এই জন্য কিন্তু বাংলাদেশ 2002 সালে কিন্তু অপারেশন ক্লিন হার্ট চালাতে বাধ্য হয় এবং সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট প্লাস ক্লোজ ফায়ার এটা শুরু হয় কিন্তু এই ওয়ার অন টেররের যে বুশের কথার কারণে। এবং সে কারণে কিন্তু পারভেজ মোশাররফও কিন্তু যুক্তরাষ্ট্রের কথা শুনছেন এবং পাকিস্তান কিন্তু এতটা মানে যেটাকে বলে যে সব সূচকে যে পিছিয়ে, এতটা বাজে অবস্থা পাকিস্তানের ছিল না ওই সময়। প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ যখন ছিল এবং যখন বুশ ছিল, তখন কিন্তু পাকিস্তানের কিন্তু একটা শক্তি ছিল, কিন্তু সেই পাকিস্তানের শক্তি কিন্তু একেবারে ডেমোলিশ করে গেছেন তিনি হলেন মানে পাকিস্তান। পারভেজ মোশাররফ যখন পদ থেকে চলে যান, তখন সব মিলিয়ে ওবামা সত্যিই কোনো ভালো প্রেসিডেন্ট ছিলেন না। শুধু তিনি ভালো ভালো কথা বলতেন, কিন্তু তিনি সারা বিশ্বকে তিনি একটা অস্থির অবস্থা রেখে গেছেন বাই ইকোনমি আর বাই পলিটিক্স। যাই হোক, এখন যেটা হলো যে 2 নম্বর প্রশ্ন নম্বর 2, পপি উৎপাদনকারী কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হতো? গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। এগুলো সব এগুলো মানে মাদক বিষয়ে গোল্ডেন শব্দটা ব্যবহার করা মাদকের সাথে রিলেটেড। একটা হলো ধরেন বাংলাদেশ, নেপাল, ভারত। আর একটা ধরেন বাংলাদেশ, মিয়ানমার, ভারত। আর একটা ধরেন আপনি মিয়ানমার, থাইল্যান্ড, লাওস। আরেকটা ধরেন আপনি ইরান, পাকিস্তান,
আফগানিস্তান। এখানে বাংলাদেশ, নেপাল, ভারত এর হলো গোল্ডেন ওয়েস, এটাকে বলা হয় গোল্ডেন ওয়েস। সবগুলোই মাদকের সাথে রিলেটেড। বাংলাদেশ, মিয়ানমার, ভারত এটাকে বলা হয় রিং রোড, এটাও কিন্তু মাদকের সাথে রিলেটেড। মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এটা উত্তর হবে, এটা গোল্ডেন ট্রায়াঙ্গেল। এবং মিয়ানমার, থাইল্যান্ড, লাওস দেখবেন একটা এইরকমের, দেশটা এইরকমের, একদিকে মিয়ানমার, একদিকে লাওস, একদিকে হলো আপনার থাইল্যান্ড। ইরান, পাকিস্তান, আফগানিস্তান এটাকে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। গোল্ডেন ক্রিসেন্ট, ক্রিসেন্ট মানে চাঁদের মতো দেখতে আর কি, চন্দ্র বলা। এবং এখানে দেখবেন এই রকমের, এই দিকটা হলো ইরান, এই দিকটা হলো আফগানিস্তান, হলো পাকিস্তান, এরকমের চাঁদের মতো। সবগুলাই কিন্তু মাদকের সাথে মানে আলোচিত। নাম্বার 3, ভারতের বিরুদ্ধে মামলা করে কোন আদালতে? বাংলাদেশ সমুদ্র সীমা সংক্রান্ত ইস্যুতে, সমুদ্র সীমা সংক্রান্ত ইস্যুতে মামলা করে কোন দেশের, মানে কোন আদালতে? ইস্যুতে ভারতের বিরুদ্ধে মামলা করে, ভারতের বিরুদ্ধে মামলা করে কোন আদালতে? ভারতের বিরুদ্ধে মামলা করে কোন আদালতে? একটা হলো CLCSA, আর একটা হলো PCA, PCA তে ICLOS এ, আর একটা ICJ তে, ICJ তে। PCA, ICJ দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। CLCSA আসলে এখানে মামলা করছে, দুইটাই উত্তর হবে এখানে। আসলে PCA টা বেশি উত্তর অ্যাপ্রোপ্রিয়েট। এটাও কিন্তু ভারতের বিরুদ্ধে মহিষপান সংক্রান্ত ইস্যুতে, ভারতের বিরুদ্ধে মহিষপান ইস্যুতে CLCSA। CLCSA হলো কমিশন অন দ্য লিমিট অফ দ্য কন্টিনেন্টাল শেলফ, কমিশন, কমিশন অন দ্য লিমিট, লিমিট অফ দ্য কন্টিনেন্টাল শেলফ, কন্টিনেন্টাল শেলফ। এখানে এটার বিরুদ্ধে বাংলাদেশ এবং ভারত দুই পক্ষে মামলা করেছে CLCSA, এখন পর্যন্ত রায় হয়নি। PCA মানে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ICLOS হলো মিয়ানমারের বিরুদ্ধে, মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র সীমা ইস্যুতে, সমুদ্র সীমা ইস্যুতে। আর ICJ তে এটাও মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে মামলা করে গাম্বিয়া, মামলা করে গাম্বিয়া। রোহিঙ্গা ইস্যুতে মামলা করছে গাম্বিয়া, ওরা কিন্তু বাংলাদেশ করে না। বাকি তিনটা বাংলাদেশ পারস্পরিক মামলা হয়। এবারে আসি শূন্য রেখা কোনটি? নাম্বার 4, শূন্য রেখা কোনটি? শূন্য রেখা কোনটি? হলো 1 নম্বর ছিটমহলে যাওয়ার পথ, ছিটমহলে যাওয়ার পথ। নাম্বার 2 হলো ভূমি থেকে 100 কিলোমিটার এলাকা, 100 কিলোমিটার উপরের এলাকা, 100 মাইল, সরি 100 মাইল, 100 মাইল উপরের এলাকা। নাম্বার সি সীমান্ত থেকে 150 গজ, সীমান্ত থেকে 150 গজ, 150 গজ। যেখানে আজকে যে গণনাটা করছে মানবিক বিবেচনায় যাতায়াত, মানবিক বিবেচনায় যাতায়াত। একটা জিনিস আজকে যে দেখছেন আপনারা, একটা জিনিস যে BSF এর একজন পা ধরছে, বিজিবির একজন মানে জওয়ানের পা ধরছে, এটা তোমরা প্রচার করতেছেন, এটা আসলে ন্যাশনাল সিকিউরিটি করা যায় না। আপনার বর্ডার যে রক্ষায়, সেখানে দুই পক্ষ কোলাকুলি করতে পারবে, আলোচনা করতে পারবে। এখানে যদি একজনের ভুলে একজন ঢুকে যায়, সেখানে আপনার
ঢুকে গেছে, কিন্তু এখানে আপনি হত্যা করাটা বা তাকে নিয়ে উল্লাস করাটা এটা কিন্তু হবে না। আপনি একটা সত্যি একটা বিষয় দেখেন, 2019-20 সালের একটা ঘটনা মনে আছে কিনা, বালাকোট অভিনন্দন বর্তমান নামে ভারতীয় একজন বিমান বাহিনীর একজন মেজর বা সামথিং এরকমের সেনাবাহিনী, কিন্তু সে বিমান নিয়ে ইসে ঢুকে পড়ে, পাকিস্তানে গিয়ে তিনি আটক হয়। তাকে দেখছেন কতটা সম্মানের সহিত তাকে ফেরত দিচ্ছে অভিনন্দন বর্তমান। এখানে কিন্তু তাকে হত্যা করলে কিন্তু দেশের মধ্যে মানে যেটাকে হলো যে ইন্টারন্যাশনাল যে সংহতি যেটাকে থাকে, ইন্টারন্যাশনাল যেটাকে বলে সলিডারিটি, এই সলিডারিটি নষ্ট হয়ে যায়। এই সলিডারিটি নষ্ট করা যায় না, বুঝছেন? এটা যদি বাংলাদেশের পক্ষে আমরা যদি আমার সিকিউরিটি দিক থেকে দেখি, যদি আমার বিজেপির কেউ যদি পা ধরতো, এটা যদি তারা প্রচার করতো, আমার খারাপ লাগতো না? অ্যাবসলিউটলি আমার খারাপ লাগতো। এবং এর ফলে কি হয়, একটা বিদ্বেষ তৈরি হয়। কখনোই ডিপ্লোমেসি নেভার অ্যান্ড এভার তারা কখনো ওয়ার চায় না, তারা চায় পিস এবং পিসফুল কোএক্সিস্টেন্স। যদি পিস না হয় তাহলে পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান। দুই পক্ষের হাতে অস্ত্র থাকবে, কেউ কেউ আক্রমণ করবে না, শান্তিপূর্ণ সহাবস্থান। আসলে সহাবস্থান কখনোই শান্তিপূর্ণ হয় না। এটা মানে যেটাকে হলো যে আধুনিক ডিপ্লোম্যাটদের কথা, যে কোএক্সিস্টেন্স কখনোই কি হয় না, পিসফুলি হয় না। সহাবস্থান সবসময় কি হয়, একটা সহাবস্থান সবসময় একটা উত্তেজনাকর থাকে। সো এখানে উত্তেজনা থাকে, সেটাকে এটা মডার্ন ডিপ্লোম্যাটদের কথা। কিন্তু বেসিক্যালি ডিপ্লোমেসি যেটা বলে সেটা হলো যে পিসফুল কোএক্সিস্টেন্স, পিস আর পিসফুল কোএক্সিস্টেন্স। এখানে ওয়ারকে নো বলা হয়, মানে ডিপ্লোমেসিতে ওয়ারকে বলা হয় নো। তো এখানে বিষয় হলো যে সীমান্ত থেকে 150 গজ, এটাকে বলা হয় শূন্য রেখা, এবং এইটা সিঙ্গেল ফেন্স। যেমন এই ধরনের জিরো বর্ডার লাইন, এটা বর্ডার, এটা বর্ডার, এই বর্ডার থেকে এখানে 150 গজ, আবার এদিক থেকে এদিকে 150 গজ। এর মধ্যে কি হতে পারবে না, এর মধ্যে কোনো স্থাপনা হবে না, কোনো ধরনের এই 300 গজের মধ্যে কোনো স্থাপনা হবে না। এবং এইটা এই অঞ্চলটা কি বলা হয় আসলে জিরো লাইন, এটাই জিরো লাইন, এখানে কোনো স্থাপনা হবে না। এবং এই যে ফেন্স যেটা, এটাকে বলে সিঙ্গেল ফেন্স। সিঙ্গেল ফেন্স দেয়া যাবে এবং সেটা দেয়া যাবে যে যার যার বর্ডারের মধ্যে শেষে দিবে, এবং সেটা 150 গজ পরে, পুরো বর্ডারে দিতে পারবে না। আর মানবিক বিবেচনা যে যাতায়াত, এটাই কিন্তু মানবিক করিডর, হিউম্যানিটেরিয়ান করিডর। ভূমি থেকে 100 মাইল উপরের এলাকা, এটা হলো আকাশ সীমা, যে কোনো অঞ্চলের আকাশ সীমা। ছিটমহলে যাওয়ার পথ, এটাকে বলা হয় করিডর। ছিটমহলে যাওয়ার পথকে বলা হয় করিডর। নাম্বার 5, ভারত মহাসাগরে ভারতের পরিকল্পনার নাম কি? বারবার স্টাক হয়ে যাচ্ছে, কি যে করি, কিচ্ছু করার নাই। নেট এরকম করে কেন? স্টারলিংক কবে আসবে? স্টারলিংক নাকি আসবে? ভারত মহাসাগরে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার নাম কি? ভারত মহাসাগরে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার নাম কি? অর্থনৈতিক পরিকল্পনার নাম কি? অনেকগুলো রোড আছে, যেমন একটা আছে কটন রোড, আরেকটা আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, আরেকটা আছে ফ্রিডম রোড, ফ্রিডম রোড, আরেকটা হলো যেটা বলে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক আউটলুক, ইন্দো প্যাসিফিক আউটলুক 2023। এটা হলো বাংলাদেশের এই পলিসিটা। ইন্দো প্যাসিফিক আউটলুক বাংলাদেশ 23 সালে ঘোষণা করেছে। ফ্রিডম রোড, এটা পলিসিটা হলো জাপানের। এটা ইন্দো এবং প্যাসিফিক, মানে ইন্দো ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশান দুইটাই। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস হলো চায়না, এবং এটা 3টা মহাসাগর ব্যাপী, মানে 2টা মহাসাগর,
একটা হলো প্যাসিফিক আর একটা হলো ইন্ডিয়ান ওশান। কটন রুট পলিসি এটা হলো ভারতের, এটা অনেক আগে 7ম শতকে বা 7ম শতকে ছিল। এইটাকে আবার নতুন করে ইন্ট্রোডিউস করছে আফটার 2013, 2013 সালের পরে ইন্ট্রোডিউস করছে হলো ইন্ডিয়া। বাংলাদেশের সীমান্তবর্তী 9 কোনটি? বাংলাদেশের সীমান্তবর্তী 9 কোনটি? যে দেশগুলো আছে তার মধ্যে কোনটি বাংলাদেশ সীমান্তবর্তী 9? একটা হলো রাখাইন, একটা হলো চীন প্রদেশ, একটা হলো ঝাড়খণ্ড, আর একটা হলো মিজোরাম। উত্তর হবে ঝাড়খণ্ড। আর আপনাদের পরীক্ষার সময় এখানে অপশনটা ছিল কম্বোডিয়া। কম্বোডিয়া বাংলাদেশের পাশে না। রাখাইন এবং চীন প্রদেশ এটা তো মিয়ানমারের, এই দুইটা হলো মিয়ানমারের, যেটা বাংলাদেশের পাশে। মিয়ানমারের 2টি প্রদেশ, বাংলাদেশের পাশে মিয়ানমারের প্রদেশ 2টি, মিয়ানমারের 2টি প্রদেশ। নাম্বার 7, তিস্তায় সহায়তা করবে কোন দেশ? তিস্তায় সহায়তা করবে কোন দেশ? তিস্তায় সহায়তা করবে কোন দেশ? চীন, ভারত, সিকিম, নেপাল। আসলে সিকিমে উৎপত্তি, তিস্তার উৎপত্তি হলো সিকিমে। এখানে মহাপরিকল্পনায় সহায়তা করবে চীন, এবং এই প্রজেক্টের নাম কিন্তু তিস্তা কম্প্রিহেন্সিভ রেস্টোরেশন প্রজেক্ট। তিস্তা কম্প্রিহেন্সিভ রেস্টোরেশন প্রজেক্ট, রেস্টোরেশন প্রজেক্ট। এই প্রজেক্টের থিম কিন্তু অনেক চমৎকার, চমৎকার থিম। এই থিম কিন্তু আবার এই ইউনুস গভর্নমেন্ট করে না, থিম অনেক আগে হাসিনা গভর্নমেন্ট করে গেছে। থিমটা খুবই অ্যামেজিং, বলবো মানে হাসিনার প্রতি বিদ্বেষ থাকলে তো আবার শুনতে ইচ্ছা করবে না আপনাদের, কিন্তু এটা অ্যামেজিং। আমি রিটেনে পড়াইছি 2045তমতে, 44তমতে, 45তম পরীক্ষাও আসছে যে পরিকল্পনা জরুরি কেন, 45তম রিটেনে পরীক্ষা আসছে, খুব অ্যামেজিং। এটা এরকমের আসলে ব্যাপারটা হলো যে চীনের দুঃখ হলো হুয়াংহো। চীনের দুঃখ কোনটা? হুয়াংহো। এই হুয়াংহো নদীটাকে, এটাকে চীনের সুখে পরিণত করছে। কিভাবে করছে? যে সেরকমেরই প্রজেক্ট এখানে হবে। ধরেন এটা তিস্তা নদী, বিশাল প্রশস্ত, এই নদীটাকে ছোট করা হবে। অর্থাৎ এখানে 170 বর্গ কিলোমিটার, এখানে 170 বর্গ কিলোমিটার, এই এলাকাটা বের করবে, বর্গ কিলোমিটার এই এলাকাটা বের করবে, এবং এখানে 117 বর্গ কিলোমিটার, 117 বর্গ কিলোমিটার, সরি 117 কিলোমিটার দৈর্ঘ্য, 117 কিলোমিটার দৈর্ঘ্য। এই অনুসারে এই পাশে 117 বর্গ কিলোমিটার, এখানে হবে কৃষি জমি, কৃষি জমি, আর এখানে ব্যাংকে হবে বনায়ন, এখানে বনায়ন। আর এখানে একটা মানে 50 মেগাওয়াটের এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র থাকবে, এখানে একটা 50 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থাকবে। এখানে হবে খনন, খুব গভীর হবে খননটা, হবে গভীর। দুই পাশে দুইটা হবে পর্যটন নগরী, পর্যটন নগরী। এবং এখানে যেটা হবে যে মানে এখানে নৌযান চলাচল করবে, নৌযান। আর হলো যে এটা প্রচুর পরিমাণে পন্ড তৈরি করা হবে গভীরে, নদী তো গভীর হবেই, প্লাস পন্ড তৈরি করা। পন্ডের মধ্যে এখানে এই পানিগুলো সংরক্ষণ থাকবে, পানি সংরক্ষণ। যখন শুষ্ক মৌসুম চলে যাবে, পানি যখন কমে যাবে, তখন পন্ড থেকে পানি বের হবে, ওই পন্ড দিয়ে এখানে কৃষি সেচ চলবে। আর হলো যে বন্যার সময় যদি পন্ড থাকে, তাহলে বন্যা অনেক পানি আসলো, পন্ড ভর্তি হওয়ার পরে নদীতে ওভারফ্লো হয়, তাহলে বন্যাও এখানে কি হবে? মোকাবেলা হবে, এবং স্রোত ধারা ঠিক থাকবে। এইটা হলো তিস্তা মহাপরিকল্পনার মূল থিম। এবার হলো বাংলাদেশের
প্রথম আন্তর্জাতিক চুক্তি কোনটি? নাম্বার 8। নাম্বার 8, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চুক্তি কোনটি? বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চুক্তি কোনটি? বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক চুক্তি কোনটি? একটা আছে মৈত্রী চুক্তি, এটা 1972 এর 19 মার্চ স্বাক্ষরিত হয়। আর একটা আছে সিমলা চুক্তি। সিমলা চুক্তি এটা 1972 সালের অক্টোবরে স্বাক্ষরিত হয়। আর একটা হলো সীমান্ত চুক্তি। সীমান্ত চুক্তি এটা 1974 এ হয় 16 মে। আর একটা হলো দিল্লি চুক্তি, এটা 1973 এবং 74 এ হয়। অর্থাৎ বাংলাদেশের প্রথম চুক্তিটা হলো, এই প্রত্যেকটাই কিন্তু ভারত আছে, প্রত্যেকটা ভারত আছে। এখানে ভারত এবং পাকিস্তান আছে, ভারত পাকিস্তান, এই 74টায় ভারত পাকিস্তান এবং বাংলাদেশ আছে, প্লাস বাংলাদেশ, আর বাকিটা ভারত পাকিস্তান আছে 73টা। এখানে বিষয় মৈত্রী চুক্তি, যেটা হলো যে বন্ধুত্বপূর্ণ চুক্তি, এখানে বাণিজ্যটা প্রাধান্য পেয়েছে। আর সীমান্ত চুক্তিতে ছিটমহল প্রাধান্য পেয়েছে, ছিটমহল বিনিময় এটা প্রাধান্য পেয়েছে। আর সীমান্ত চুক্তি যেটা এখানে প্রাধান্য, সরি সিমলা চুক্তি হলো লেখা না, ছিটমহল প্রাধান্য পেয়েছে এই 74 চুক্তিটা। আর সিমলা চুক্তি যেটা এখানে প্রাধান্য পেয়েছে যে পাকিস্তানের ক্ষমা ও বিচার, এই ইস্যুটা পাকিস্তান ক্ষমা হবে নাকি বিচার হবে সেটা, এটা হলো সেনা প্রত্যাহার সংক্রান্ত। এখানেও সেনা প্রত্যাহার আছে, সেনা প্রত্যাহার প্লাস হলো যে ক্ষমা, এইসব বিষয়। এটা হলো দিল্লি চুক্তি সম্পর্কে ক্লাস আছে, আমি আপনাদের এখানে শেয়ার করবো না। যে দিল্লি চুক্তি যখন ক্যান্সেল করছে এটা নিয়ে কি আমি গ্রুপে আপনাদের জীবনে রেকর্ড আছে, এটা ভাইবা ক্লাসের জন্য ক্লাসটা নিয়েছিলাম, আমি গ্রুপে দিচ্ছি। প্রশ্ন নম্বর 9, বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? খুব ভালো প্রশ্ন। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র, উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? 1 নম্বরে হলো কার্গিল, কার্গিল সীমান্ত। 2 নম্বরে ওয়াগা সীমান্ত। 3 নম্বরে সিয়াচেন হিমবাহ। আর হলো গালওয়ান উপত্যকা, গালওয়ান উপত্যকা। কার্গিল সীমান্ত হলো এটা ভারত পাকিস্তানের মধ্যে, ভারত পাকিস্তানের মধ্যে অস্ত্র সজ্জিত সীমান্ত, অস্ত্র সজ্জিত সীমান্ত, খুবই নামকরা। আমি সেদিন ক্লাসে বলছিলাম যে বজরঙ্গি ভাইজান সিনেমার মধ্যে যখন মুন্নি বইয়ে ডাক দেয়, মুন্নি যখন ভাইয়া বলে সালমান খানকে, ওই সীমান্তটা ওয়াগা সীমান্ত, এটা কাশ্মীরে, এটাও কাশ্মীরে, ওটাও কাশ্মীরে, এটা ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত। সিয়াচেন হিমবাহ, এটাও কাশ্মীরে অবস্থিত, ভারত পাকিস্তানের মধ্যে, এটা যুদ্ধক্ষেত্র উচ্চতম। গালওয়ান উপত্যকা এটা ভারত এবং চীনের মধ্যে বিরোধ, ভারত প্লাস চীনের মধ্যে বিরোধ। ভারত এবং চীনের মধ্যে বিরোধ, এটা নিয়ে আমাদের রুটিন অনুসারে আজকে বাংলাদেশের অর্থনীতি এবং হলো কালকে পরীক্ষার কথা। পরীক্ষাটা একটু পিছাবে একটা দিন, এরপর অ্যাডজাস্ট করে ফেলবো। কালকে ক্লাস নিতে না পারার কারণে এটা হয়েছে, কারণ কালকে আবহাওয়া খারাপ ছিল, কোনোভাবেই ক্লাস নেওয়া সম্ভব হয়নি। ইন্দোচীন অঞ্চলের দেশগুলো কোন অঞ্চলের? ইন্দোচীন অঞ্চলের, আর ক্লাস না পসিবল হবে না, এটা খুবই খারাপ। ওকে, আপনাদের কালকে একটা সকালে ক্লাস নেবো আমি, ঘোষণা দিয়ে জানাবো ইনশাআল্লাহ সকাল পরে।